শুরু করছি জেলার সারাদিন আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। শুরুতেই যে খবরে নজর রাখবো, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে আইন জট কাটলো, অবশেষে জারি হলো বিজ্ঞপ্তি। মহকুমার তকমা পেল ধূপগুড়ি। আইনি জটের শেষে দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় খুশি স্থানীয় বাসিন্দারা। ধূপগুড়ি উপনির্বাচনে প্রতিশ্রুতি ছিল তৃণমূল জিতলে পৃথক মহকুমা হবে। প্রচারে গিয়ে সে কথাই বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল তাই। গত সেপ্টেম্বরের উপনির্বাচনে বিজেপির জেতা আসন ছিনিয়ে নিয়েছিল তৃণমূল। গেরুয়া শিবিরও স্বীকার করেছিল অভিষেকের মহকুমা করার প্রতিশ্রুতি ধূপগুড়ির ভোট সমীকরণ বদলে দিয়েছিল। অবশেষে ঘোষণা হলো ধূপগুড়ি মহকুমা, জারি হলো বিজ্ঞপ্তি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে জানান, অবশেষে দীর্ঘদিনের দাবি পূরণ হলো। বিজ্ঞপ্তি জারির পরে ধূপগুড়ি শহর এবং ব্লক জুড়ে উল্লাস। ধূপগুড়ির বিধায়ক নির্মল চন্দ্র রায় জানান, মহকুমা ঘোষণার বিষয়ে আইনি জট কেটেছে। এরপরই শুক্রবার সকালে ধূপগুড়ির মহকুমার বিজ্ঞপ্তি জারি হলো। বিজ্ঞপ্তি প্রকাশ হতে সমাজ মাধ্যমে পোস্ট করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। লিখলেন, কথা দিয়ে কথা রাখার নামই হলো তৃণমূল। জলপাইগুড়ি জেলায় 19 জানুয়ারি থেকে 3 মহকুমা। জলপাইগুড়ি সদর মহকুমায় রয়েছে কোতোয়ালি, ময়নাগুড়ি, রাজগঞ্জ, নিউ জলপাইগুড়ি এবং ভক্তিনগর থানা এলাকা। ধূপগুড়ি মহকুমায় থাকছে ধূপগুড়ি এবং বানারহাট থানা এলাকা। মালবাজার মহকুমায় থাকছে মালবাজার, মেটেলি এবং নাগরাকাটা থানা। তবে ঘোষিত মহকুমা পরিধি এবং কবে থেকে পরিষেবা শুরু হবে তা স্পষ্ট জানা যায়নি। বিজ্ঞপ্তিতে খুশি ধূপগুড়ি মহকুমার দাবিতে আন্দোলনরত ধূপগুড়ি মহকুমা নাগরিক মঞ্চ। সংগঠনের তরফে অনিরুদ্ধ দাশগুপ্ত জানান, এই জয় ধূপগুড়িবাসীর। দীর্ঘদিনের আন্দোলন আমাদের আজকে পূরণ হয়েছে। আসলে আমরা রাস্তায় থাকা মানুষ, আমরা রাস্তায় ছিলাম, কিন্তু এই জয়টা আসলে ধূপগুড়ির মানুষের জয়। দীর্ঘদিনের দাবি ধূপগুড়ির মানুষের। সরকারকে অভিনন্দন জানাবো খুব দ্রুততার সাথে ধূপগুড়িকে মহকুমা করবার জন্য। অনেক রাজনৈতিক দল অনেকভাবে তারা বিবৃতি দিয়েছিল যে এটা ভাওতা দেওয়া হয়েছে, এটা ভাওতা, কিন্তু বাস্তবে না। বাস্তবে হাইকোর্টের একটা নো অবজেকশন সার্টিফিকেট দরকার, প্রয়োজন দেখে এতদিন আটকে ছিল, কিন্তু কালকে হাইকোর্ট নো অবজেকশন সার্টিফিকেট দেওয়ার সাথে সাথে 24 ঘন্টার মধ্যে আজকে ধূপগুড়ি মহকুমা হলো। ধূপগুড়ি মহকুমার প্রস্তাবিত এলাকা ছিল 561 বর্গ কিলোমিটার। মহকুমার দাবিতে প্রস্তাবিত ব্লক ছিল ধূপগুড়ি, বানারহাট। ধূপগুড়ি ব্লকের জনসংখ্যা প্রায় 4 লক্ষেরও বেশি। বানারহাট ব্লকের জনসংখ্যা 3.5 লক্ষেরও বেশি। পুলিশ ফাঁড়ি বিন্নাগুড়ি এবং চামুরচি। চামুরচি থেকে জলপাইগুড়ি মহকুমার দূরত্ব প্রায় 72 কিলোমিটার। চামুরচি এবং বানারহাট থেকে ধূপগুড়ির দূরত্ব যথাক্রমে 20 কিলোমিটার ও 35 কিলোমিটার। সেচ দফতরের বাংলো বানারহাটে। মহকুমা সেচ আধিকারিক কার্যালয় বানারহাট ধূপগুড়িতে। বানারহাট ব্লকে গ্রাম পঞ্চায়েত 7টি। ধূপগুড়ি ব্লকে গ্রাম পঞ্চায়েত 9টি। গুরুত্বপূর্ণ হাসপাতাল ধূপগুড়ি গ্রামীণ হাসপাতাল, বানারহাট প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, এছাড়া বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের স্বাস্থ্য কেন্দ্র। অতিরিক্ত পুলিশ সুপার কার্যালয় ধূপগুড়িতে। দমকল কেন্দ্র 1টি ধূপগুড়িতে। কৃষি দফতর ধূপগুড়িতে। ভূমি এবং ভূমি সংস্কার দফতর ধূপগুড়িতে। উল্লেখ্য, ভোটের ফল ঘোষণার 48 ঘন্টার মধ্যে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে ধূপগুড়িকে পৃথক মহকুমা করার বিষয়ে শিলমোহর পড়েছিল। জলপাইগুড়ি থেকে কৌস্তব ভৌমিকের রিপোর্ট, কলকাতা টিভি। চোখ রাখবো পরের খবরে। ফের মিড ডে মিল ঘিরে বিতর্ক একেবারে তুঙ্গে। স্কুলের বন্ধ ঘরে পড়ে নষ্ট হচ্ছে মিড ডে মিলের চাল। চালে কিলবিল করছে পোকা। প্রাক্তন প্রধান শিক্ষকের বিরুদ্ধে টাকা তছরূপের অভিযোগ তুলে পোস্টারিং এলাকাবাসীর। ঘাটালের ইড়পাড়া কৃষ্ণমোহন ইনস্টিটিউশন বিদ্যালয়ের ঘটনায় তুমুল শোরগোল। দেখুন। দিনের পর দিন কেটে গিয়েছে, বন্ধ রয়েছে স্কুলের একটি ঘর, আর বন্ধ ঘরে পড়ে নষ্ট হচ্ছে বস্তার পর বস্তা মিড ডে মিলের চাল। এই ঘটনার কথা প্রকাশ্যে আসতে শুরু হইচই। প্রধান শিক্ষকের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে এলাকায় পড়ল পোস্টার। ঘটনাটি ঘাটাল ব্লকের ইড়পাড়া কৃষ্ণমোহন ইনস্টিটিউশন বিদ্যালয়ের। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে 100টিরও বেশি বস্তায় মিড ডে মিলের চাল মজুদ। চালেই ধরছে পোকা, নষ্ট হচ্ছে চাল। স্কুলের ফান্ডের টাকা তছরূপের অভিযোগ প্রাক্তন প্রধান শিক্ষকের বিরুদ্ধে। স্কুলের ম্যানেজিং কমিটিতে অবৈধভাবে ঢোকানো হয়েছে প্রাক্তন প্রধান শিক্ষককে। গোটা ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী সহ অভিভাবকরা। তাই প্রাক্তন প্রধান শিক্ষকের বিরুদ্ধে পোস্টারিং শুরু স্থানীয় বাসিন্দাদের। মিড ডে মিলের বিপুল পরিমাণ চাল অপচয় হলো কেন? বর্তমান টিআইসি কে মানছি না, মানব না, এই মর্মে একাধিক পোস্টারে ছয়লাভ ইড়পাড়া গ্রাম। শুধু মিড ডে মিলের চাল নষ্টই নয়, দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে অভিভাবক সভা হয়নি। কেন এতদিন অভিভাবক সভা হয়নি, এই প্রশ্ন তুলে সৌরভ স্কুলের প্রাক্তন পড়ুয়া সহ অভিভাবকদের একাংশ। আরো প্রচুর দুর্নীতি আছে এই ইড়পাড়া স্কুল নিয়ে। এই যে ম্যানেজিং কমিটি এরা সব পুরনো ছিল, তারা যা ইচ্ছা তাই করছিল। আমাদের এখানে আমরা চাই নতুন ম্যানেজিং কমিটি হোক, নতুনভাবে লোক আসুক, নতুনভাবে আমাদের ইড়পাড়া যে স্কুল একটা ঐতিহ্য,
সেটা যাতে বজায় থাকে। আশু সমাধান চাই, এই যে খাদ্য যে অপচয় হচ্ছে সেইগুলো যাতে না হয়, এবং আজকে কালকেও আমরা এর জন্য লড়েছি, পরশুদিন আমরা পোস্টারিং করেছি। যদিও এই অভিযোগ অস্বীকার করেন বর্তমানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌতম দাস। তিনি বলেন, এ বিষয়ে তার নামে কোনো রকমের পোস্টারিং হয়নি। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নামে তো কিছু দুর্নীতি নাই, পোস্টারিংও নাই, কিছু নাই। এবারে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক একটি লিখেছে অভিভাবক সভা হয়নি কেন। অভিভাবক সভা হবে, আমি তাকে বলেছি মাধ্যমিক পরীক্ষার পরেই হবে, তার ব্যবস্থা হচ্ছে। আমি এই কয়েক মাস দায়িত্ব নিয়েছি, হ্যাঁ, এবং তিনি কি করেছেন না করেছেন, কে লিখেছে পোস্টার, কেন লিখেছে, আদৌ তারা কি লিখেছে আমি পোস্টার দেখিও নি আর আমি জানিও নি। এসব মিড ডে মিল নিয়ে বিতর্ক যেন পিছু ছাড়ছে না। এর আগে একাধিকবার মিড ডে মিলের চালে পোকা কিলবিল করা ছবি ধরা পড়েছে। কুলতলি থেকে শুরু করে হুগলি, কেতুগ্রাম দেখা দিয়েছে একই ছবি। বারবার কেন এই ঘটনার পুনরাবৃত্তি, উঠছে প্রশ্ন। ঘাটাল থেকে মধুসূদন ভট্টাচার্যের রিপোর্ট, কলকাতা টিভি। পাম্প হাউস আছে পরিশুদ্ধ জলের সাপ্লাইও, কিন্তু দীর্ঘদিন ধরেই বিকল হয়ে পড়ে রয়েছে অধিকাংশ কল। ফলে পানীয় জল থেকে বঞ্চিত প্রায় 15,000 মানুষ। আর্সেনিক প্রবণ এলাকা হওয়ায় চরম দুর্ভোগ বসিরহাটের একাধিক গ্রামে। প্রযুক্তির উন্নয়ন হয়েছে ঠিকই, কিন্তু রাজ্যের একাধিক অঞ্চলে আর্সেনিকের প্রভাব এখনো কমেনি। সরকারের উদ্যোগে রাজ্যের কোনায় কোনায় পৌঁছে গিয়েছে পানীয় জল, কিন্তু বিশুদ্ধ জলের সরবরাহ থাকার পরেও তা থেকে বঞ্চিত বসিরহাটের একাধিক গ্রাম। কারণ পাম্প হাউসের জল থাকলেও দীর্ঘদিন ধরে বিকল হয়ে রয়েছে অধিকাংশ কল। আর এই ইস্যুতে প্রশাসনের উপরে ক্ষোভ উগরে দিয়েছেন এলাকাবাসী। আমাদের কেনা জল খেতে, কেনা জল আসে, তারপরে আমাদের ওই মাথায় একটা দিয়েছে ওই 500 ফুটের, তা সেও তো খুব একটা ভালো না। জল ভালো জল আসে তাহলে তো আমাদের খুবই উপকার হয়। জানা গিয়েছে বসিরহাট 1 নম্বর ব্লকের মধ্যমপুর, গোলাইচন্ডী, পাতিলাচন্দ্র, অনন্তপুর, দন্ডিরহাট সহ 5টিরও বেশি গ্রামের প্রায় 15,000 মানুষ বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত। আর্সেনিক প্রবণ অঞ্চল হওয়ায় বিভিন্ন রোগ, বিশেষ করে পেটের রোগে আক্রান্ত হন সাধারণ মানুষ। বাদ যায় না ছোট ছোট বাচ্চারাও। তাই গ্যাটের কড়ি খরচা করেও জল কিনেই খেতে হচ্ছে তাদের। গ্রামবাসীদের আরও অভিযোগ, পাম্প হাউসে 3 জন ঠিকাদার কর্মী রয়েছে। গ্রামবাসীরা কেন জল পাচ্ছে না তার উত্তর দিতে পারেনি ঠিকাদাররা। এমনকি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ করার পরেও সুরাহা মেলেনি বলে অভিযোগ উঠছে। আমাদের এখানে জলের রিজার্ভ হয়, বাঁশঝাড়ি থেকে জলটা আসে। এই জল আসার ক্ষেত্রে হাউস ট্যাপিং এত পরিমাণ হয়েছে অবৈধভাবে, যে ক্ষেত্রে বাঁশঝাড়ি থেকে প্রপার জলটা আমরা এখানে পাচ্ছি না, মানে যেটা আমাদের পর্যাপ্ত জলের প্রয়োজন এখানে, সেইটা আমরা প্রথম থেকেই পাই না। যে সাপ্লাই লাইন, এই সাপ্লাই লাইন বহু জায়গায় ভেঙে রয়েছে। এই ভেঙে থাকার পরে আমরা এখানে মোটর চালালেও, আমরা এখান থেকে পাম্প চালালেও হচ্ছে সব জায়গায় জলটা গিয়ে পৌঁছচ্ছে না। এখানে আপনার ওই বাজার থেকে পানি সাপ্লাই করতো, এখানে আসতো, কিন্তু এখান থেকে ছাড়লে সাইডে সব পাইপ ফাটা আছে, যার কারণে জল ছাড়লে পুকুর টুকুর ভুলে ঘর বাড়ি সব বুড়িয়ে যেত। আর ওরা ওখান থেকে অপারেশন করলে এদের উপর চাপ সৃষ্টি করতো, এরা আর জল ছাড়তো না। তাছাড়া কারণ এরা প্রত্যেক দিন এসে টাইম মতন ডিউটিটা করে যায় এদের মতো। হ্যাঁ, এখনো পর্যন্ত সব ডিউটি করে, কিন্তু এরা অপারেশন করেছে অনেকবার, কিন্তু ওখান থেকে কোনো রিপ্লাই আসেনি এখানে। প্রশাসন দ্রুত এ বিষয়ে হস্তক্ষেপ করুক, এই দাবিতেই সুর চড়িয়েছেন গ্রামবাসীরা। সমস্যার সমাধান না হলে আগামী দিনে আন্দোলনের হুঁশিয়ারি এলাকাবাসীর। বসিরহাট থেকে সন্দীপ চক্রবর্তী, রিপোর্ট, কলকাতা টিভি। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে উপযুক্ত পরিকাঠামোর দাবিতে অবস্থান বিক্ষোভ আইসিডিএস কর্মীদের। একই সঙ্গে বসিরহাট মহকুমার সিডিপিও অফিস ঘেরাও করেন কয়েকশো আইসিডিএস কর্মী। রাজ্যের বেশ কিছু অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বেহাল দশা। কখনো খোলা আকাশের নিচে রান্না করতে হচ্ছে, কখনো আবার ত্রিপল খাটিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে নাজেহাল হতে হচ্ছে আইসিডিএস কর্মীদের। তাই এবার উপযুক্ত পরিকাঠামো, সুস্থ পরিবেশে সঠিক সরকারি বিধি মেনে আইসিডিএস সেন্টার চালানোর দাবিতে অবস্থান বিক্ষোভ কর্মীদের। তাদের দাবি, ন্যূনতম বেতনটুকু তারা পান না। কঠিন দুরবস্থার মধ্য দিয়ে ছোট ছোট পড়ুয়াদের মানুষ করতে হচ্ছে তাদের। আমাদের প্রত্যেক দিন অফিস থেকে ঘোষণা যে আমরা ইউনিফর্ম পরে যেতে হবে, আর আমাদের এই ইউনিফর্মটা বছর 3-4 আগের দিন দিয়েছিল সুতির শাড়ি, আজও সেটাকে অক্ষত থাকতে পারে? এটা তো একটা আমার মেয়েদের উপর অত্যাচার নামিয়ে এনেছে যে আপনাকে ওই ড্রেসটা পরেই যেতে হবে। এই জায়গাটা আমরা একটু প্রতিবাদ করছি। সর্বশিক্ষা অভিযানের যে অর্থ আসছে তা দিয়ে কোনোভাবে বাচ্চাদের খাওয়াতে চলে যায়। তার উপর গ্যাসের দাম যেভাবে বাড়ছে, তাতে বাচ্চাদের রান্না করতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মীদের। মেয়েরা 3-4 মাস ধরে আমরা সবজির বিল পাচ্ছি না, আর যে সবজির বিলটা আমরা প্রত্যেক মাসে 15 তারিখে পেয়ে যেতাম, এখন এমন একটা জায়গায় দাঁড়িয়েছে যে আমরা
সবজির বিলটা আর পাচ্ছি না। আর ডিমের দাম যে হারে দাম বৃদ্ধি পেয়েছে, 8 টাকা 8.5 টাকা করে দাম, আর আমাদের যেটা অফিস দিচ্ছে 6.5 টাকা, তাহলে এই ঘাটতিটা কোথা থেকে মেটাবো? বসিরহাট থেকে সঞ্জিত চক্রবর্তীর রিপোর্ট, কলকাতা টিভি। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবরে নজর রাখবো। কালীঘাটে আমরা জানি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে আজকে মুর্শিদাবাদের তৃণমূল নেতৃত্বের সঙ্গে বৈঠক ছিল, যে বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন এবং যেটা জানা যাচ্ছে যে অধীর রঞ্জন চৌধুরী তাকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। কালীঘাটে আজ যে বৈঠক ছিল, মুর্শিদাবাদের নেতৃত্বকে নিয়ে যে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানে অধীরকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে আমাদের বিশেষ প্রতিনিধি টেলিফোন লাইনে রয়েছেন দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, কি জানা যাচ্ছে? দেখো, যে ইন্ডিয়া জোটের যে জল্পনা চলছিল, সেই জল্পনার মাঝেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বৈঠকে বার্তা দিলেন যে 3টি যে লোকসভার আসন রয়েছে মুর্শিদাবাদের, সেই 3টি লোকসভা আসনকে জয়লাভ করতে হবে। অর্থাৎ বহরমপুরে জোট নিয়ে কোনো কথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেননি, তবে পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন অধীর চৌধুরী কোনো ফ্যাক্টর নয়, উন্নয়নকে হাতিয়ার করেই তারা নির্বাচনে লড়াই করবেন। এছাড়াও হুমায়ুন কবির মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের একজন বিধায়ক, তাকেও কিন্তু বলেছেন যে সংবাদ মাধ্যমের সঙ্গে মুখোমুখি হওয়ার আগে তিনি যেন সতর্ক হন। অর্থাৎ বিভিন্নবার তিনি বিভিন্ন বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়, তার থেকে তাকে বিরত থাকতে বলা হয়েছে। অর্থাৎ যে 42টি আসন রয়েছে রাজ্যে, সেই 42টি আসনেই তৃণমূল কংগ্রেস লড়াই করবে। এবং সেখানে বৈঠকে প্রশ্ন উঠেছিল যে ইন্ডিয়া জোট হলে শুধুমাত্র বহরমপুর আসন তারা কংগ্রেসকে ছাড়লে সেখানে তারা হয়তো তৃণমূল কংগ্রেসের ঘাড়ে ভর দিয়ে তারা নির্বাচনে জয়লাভ করবেন। অন্য জায়গাগুলোতে তারা কিন্তু আইএসএফ এবং সিপিএম এর সঙ্গে জোটবদ্ধ হবে, সেই দিকেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে অবহিত করেছেন বেশ কয়েকজন তৃণমূল নেতৃত্ব। সেই জায়গাতেই বৈঠক কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে 42টি আসনে তৃণমূল কংগ্রেস লড়াই করবেন এবং বেশ কয়েকজন সম্বন্ধে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উষ্মা প্রকাশ করেছেন। বেশ কয়েকটি জায়গায় নতুন যে সংগঠন তৈরি হয়েছে তা নিয়েও কিন্তু বেশ কয়েকজন ইতিমধ্যেই ঘনিষ্ঠ মহলে বিভিন্ন বক্তব্য রাখতেন, তার থেকেও বিরত থাকতে বলা হয়েছে তৃণমূল নেত্রীর পক্ষ থেকে। এছাড়াও অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে বক্তব্য রাখেন এবং সেখানে প্রথম থেকে শেষ পর্যন্ত তিনি সংগঠনকে যাতে মজবুত করা হয় তার জন্য বার্তা দেওয়া হয়েছে। এছাড়াও যে 2টি বিধানসভা মুর্শিদাবাদ জেলার বাইরে রয়েছে, যেগুলি অন্য লোকসভার মধ্যে বীরভূমের মধ্যে পড়ে, তাতেও যাতে তৃণমূল কংগ্রেস ঠিকভাবে লড়াই করেন, সেই দুটো আসনের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বকে দায়িত্ব দেওয়া হচ্ছে। অর্থাৎ আজকের বৈঠক থেকে তৃণমূল নেত্রী পরিষ্কার করে যেতে জানালেন যে 42টি আসনেই তারা লড়াই করবেন। অর্থাৎ বহরমপুর আসনে যেখানে অধীর চৌধুরী গতবারের নির্বাচনে জিতেছিলেন, ইন্ডিয়া জোটের যে দায়িত্ব তারা কিন্তু দলের সর্বোচ্চ নেতৃত্ব ঠিক করবেন। এই মুহূর্তে যাতে 3টি আসন তারা জয়লাভ করতে পারেন তার জন্য ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেওয়া হয়েছে। দেবজ্যোতি, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর যেমনটা আমাদের প্রতিনিধি জানিয়ে দিলেন, হুমায়ুন কবিরকে মুখ না খুলতে নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায় এবং লোকসভা নির্বাচনের আগে বেশ তাৎপর্যপূর্ণ যে বার্তা, সেখানে অধীর রঞ্জন চৌধুরী তাকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। অর্থাৎ তৃণমূলের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কালীঘাটে মুর্শিদাবাদের নেতৃত্বের সঙ্গে আজ যে বৈঠক ছিল সেই বৈঠকে। ধন্যবাদ দেবজ্যোতি, কথা বললাম আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে। এখন সময় একটা বিরতির পর থাকছে আরো খবর, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। উল্কার গতিতে উত্থান শ্যামল দাস তথা হুগলির ত্রাস হুব্বা শ্যামলের, আর এবার তৈরি হলো তার বায়োপিক। শুক্রবার মুক্তি পেল শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর হুব্বা ছবিটি। ছবিকে ঘিরে উন্মাদনা হুগলির বাসিন্দাদের মধ্যে। হুগলির ত্রাস হুব্বা শ্যামল, গরিবের ভগবান ছিল হুব্বা শ্যামল। উল্কার গতিতে উত্থান। বাংলার ডন সাম্রাজ্যে আজও তার নাম জলজল করছে। অপরাধ জগৎ পেরিয়ে পুলিশ, সাধারণ মানুষ তাকে চিনতেন হুব্বা শ্যামল নামেই। আসল নাম ছিল শ্যামল দাস। হুগলির কন্যাগড়ের 2 নম্বর ওয়ার্ডের ধর্মডাঙ্গা এলাকায় থাকতেন শ্যামল। ওই এলাকাতেই ছিল তাঁর শ্বশুরবাড়ি। লেখাপড়া সেভাবে কোনোদিনই শেখেননি শ্যামল। তার বাবা একটি কারখানায় কাজ করতেন। স্ত্রী 2 মেয়ে নিয়ে ছিল তার ভরা সংসার। 80-র দশকে অপরাধে হাতেখড়ি শ্যামলের। প্রথমে ছিচকে চুরি, ছিনতাই, তারপরে ডাকাতি। 9-এর দশকে শ্যামল হয়ে উঠলেন হুব্বা শ্যামল। প্রধান কাজ শিল্পাঞ্চলের বিভিন্ন বন্ধ কারখানা থেকে মাল লুট করা। তৈরি করেন নিজের দল। এরপর ধীরে ধীরে প্রমোটারি এবং জমির দালালিতে নামেন তিনি। রিষড়া কন্যাগড় এলাকায় প্রথম কাজ শুরু করেন। তার মাস্তানি হুগলির সীমানা ছাড়িয়ে ধীরে ধীরে হাওড়া এবং 2 চব্বিশ পরগনায় ছড়ায়। কয়েকশো যুবক তার দলে ছিলেন। তাদের মাস মাইনে ছাড়াও ছিল নানা রকম সুযোগ সুবিধে।
ফলে দলে নাম লেখাতে চাইতো অনেকেই। পুলিশ সূত্রে খবর 30 থেকে 40টির মতো মামলা ছিল শ্যামলের নামে। 2008 সালে প্রথমে তাকে জেলে যেতে হয় একটি মামলায়, পরে অবশ্য তিনি জামিন পান। 2010 সালে শ্যামল সরাসরি রাজনীতির ময়দানেও নামেন। পুরভোটে রিষড়া পুরসভার 2 নম্বর ওয়ার্ডের প্রার্থী হওয়ার জন্য মনোনয়ন জমা দেন। চাপ আসে নানা দিক থেকে, শেষে শ্যামল মনোনয়ন প্রত্যাহার করেন। 2011 সালে ফের তাকে গ্রেফতার করে পুলিশ, পরে আবার তিনি জামিন পান। কেমন ছিলেন হুব্বা শ্যামল, জানালেন ধর্মডাঙ্গার মানুষরা। ও আমার মাকে নিজের মায়ের মতোই ভালোবাসতো, মা বলেই ডাকতো। তো সেই সূত্রেই আলাপ ত্রাস হতে পারে, কিন্তু অনেকের অনেক কিছু উপকারও করেছে। মানে এই এলাকায় অবশ্যই ত্রাস ছিল। গরিব কিছু মানুষের কাছে ভগবানের মতো ছিলেন, যে সাহায্য করতেন। আইনের জায়গা থেকে তো অবশ্যই বিভিন্ন ক্রাইম সংগঠিত করেছেন। আর গরিবের আশেপাশে ছিল, গরিবের সাথে পাশে ছিল, কেউ বিপদে পড়ে গেলে পরে কিছু পেত। খুব সুন্দর, এখানে লোকজন গরিব মানুষকে দেখেছে। কীভাবে দেখছো? দেখছে ঘর বাড়ি করে দিয়েছে, কারো নেই কিনে দিয়েছে। সেই হুব্বা শ্যামলকে নিয়ে তৈরি হলো ছবি। বাংলায় ছবি তৈরি করেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। হুব্বার চরিত্রে মোশারেফ করিম। তাকে নিয়ে তৈরি ছবি নিয়ে এলাকাবাসীরাও উৎসুক। অনেকে জানালেন যাবেন ছবিটি দেখতে। হাজী মস্তান দাউদ্দিনকে নিয়ে যেমন বই হয়েছে, যেমন শুনলাম আমাদের মাননীয় মন্ত্রী ব্রাত্য বসু ও সম্বন্ধে একটা বোধহয় সিনেমা করছে। আশা করি সেই সিনেমাটা ভালোই হবে। সবাই দেখতে যাবে বই, প্রোগ্রাম হয়েছে, হ্যাঁ, সবাই যাবে বই দেখতে এখানে। তবে হুব্বা শ্যামলের শেষটা খুব করুণ। 2011 সালে 4 দিন ধরে নিখোঁজ থাকার পর তার পচা গলা দেহ মেলে বৈদ্যবাটি খালে। সে সময় তার বয়স ছিল 45। গলার নলিকাটা ছিল বলেই জানা গেছে। পুলিশের খাতায় শ্যামল দাস একজন দাগী দুষ্কৃতী। পরে হুব্বার দলের বাপ্পা, শঙ্কু, আফজলরা ধীরে ধীরে নিজেদেরকে গুটিয়ে নেয়। হুব্বা সাম্রাজ্যের পতন হয়। আজও হুগলিতে কান পাতলে শোনা যায় তার অপরাধ জগতের কথা, কিন্তু কোন্নগর কানাইপুর এলাকার মানুষ আর সন্ত্রাস চায় না। হুগলি থেকে পলাশ চক্রবর্তীর রিপোর্ট, কলকাতা টিভি। আর এখন যে খবরে নজর রাখবো, 22শে জানুয়ারি রাম পুজোর অনুমোদন দিল হাইকোর্ট শর্ত সাপেক্ষে। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে আমাদের প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়। কি খবর রয়েছে পল্লব? আসলে এই সকাল থেকে এই রাম পুজোর অনুমতি না পাওয়া, মিছিল করার অনুমোদন না পাওয়া, এইসব নিয়ে অন্তত 1 ডজন মামলা ছিল। তার কোনোটা হাজরা, কোনোটা হচ্ছে বড় বাজার, কোনোটা যাদবপুর, বিভিন্ন জায়গা থেকে এইরকম সভা বা মিছিলের অনুমোদন না পেয়ে তারা আসে এবং একটি বা দুটি ক্ষেত্রে মানে সেভাবে সরাসরি অনুমোদন না দিলেও বাকিগুলির ক্ষেত্রে কিন্তু আদালত মিছিল এবং সভার অনুমোদনটা দিয়েছে। ফলে সেদিন 22শে জানুয়ারি বিভিন্ন জায়গাতে উদ্যোক্তাদের ইচ্ছে মতো বা পরিকল্পনা মতো অযোধ্যায় যে রাম মন্দিরের শুভ সূচনার কথা বলা হচ্ছে, তার লাইভ ছবি দেখানো হবে বিভিন্ন জায়গাতে এবং সেই সঙ্গে পুজো, ভজন ইত্যাদি মানে অনুষ্ঠান চলবে। হ্যাঁ পল্লব, একদমই ধন্যবাদ। কথা বললাম আমাদের প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়ের সঙ্গে। জেলার সারাদিন আজকের মতো এ পর্যন্তই। দেখছেন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।